রাত 10:38। হামজা জয়কে নিয়ে অন্তুদের বাড়ি থেকে বেরিয়েছে এশার আজানের পর। জয়ের আজ পলাশের হোটেলে যাবার কথা ছিল। পলাশ অপেক্ষা করছে, কিন্তু হামজার সাথে সে এলো আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে। বহির্বিভাগ দিয়ে ঢুকে 11তেই জরুরি বিভাগ। কেচি গেটের ওপাশে বেঞ্চিতে বসে আছে লোকজন। কেউ কেউ বারান্দার গ্রিল ধরে আছে, উকিঝুঁকি মারছে ওয়ার্ডের ভেতরে। 500 শয্যার এই বিশাল হাসপাতালে লতিফকে খুঁজে পাওয়া সহজ কাজ নয়, কিন্তু আজ বিকেলেই কেবিনে শিফট করা হয়েছে লতিফকে, হামজার নির্দেশে। কেবিনের দরজা চাপানো ছিল, স্পেশাল কেবিন রুম। হামজা ঢুকতেই লতিফের স্ত্রী আসমা উঠে দাঁড়ালো এক কোণে। হামজা বাধা দিল। আপনি বসুন ভাবি, লতিফ ভাইয়ের পাশে বসুন আপনি। জয় জয় বারান্দায় দাঁড়িয়েছিল। সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। সে মনোযোগ দিয়ে দেখল যতদূর দেখা যায়। দেখতে ভালোই লাগলো, তবে দুটো বাজে গালি দিল মনে মনে। হাসপাতালে কেউ এভাবে পটের বিবি সেজে আসে? যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কোমরটা ন্যাকামিতে বেশিই তুলছিল। জয়ের ইচ্ছে করল ধপ করে একটা কোমরের উপর লাথি মেরে কোমরটা সোজা করে দিতে। আবার ভালোও লাগছিল দেখতে। লতিফ ঘুমাচ্ছে, তার এক পায়ে রড রিং গেঁথে দেওয়া হয়েছে, অপর পায়ে অস্ত্রোপচারের দরকার পড়েনি, হাঁটু অবধি ব্যান্ডেজ। জয়ের হাতের চর্চা কমে যাওয়ার ফল। ডান পায়ের রিংটা গেঁথে আছে যেখানে, দেখলে কেমন গা শিরশির করে ওঠার মতো। এক পা ফুলে 4 পায়ে সমান হয়েছে। অবচেতন পড়ে আছে লতিফ। জয় জানে ডান পায়ে যখন সে প্রথম আঘাতটা করে, 10 মিলির মোটা রডের আঘাতে জয়ের সমস্ত শক্তি ক্ষয় হয়েছিল। হাঁটুর নিচে ফিমারের হাড্ডিগুলো চূর্ণ হয়ে গেঁথে যাবার কথা, ভেতরের মাংসপেশির ভেতরে। তাই হয়েছে। এই রিং এই পা ঠিক করতে পারবে বলে মনে হয় না। পরের আঘাতটা করার সময় দয়া করেছে জয়। হামজা লতিফের ছোট্ট মেয়েটাকে কোলের উপর বসিয়ে আদর করছিল। হামজার কাছে বেশ কিছু চকলেট পেয়ে বাচ্চাটি খুব খুশি। হামজা আসমাকে সান্ত্বনা দিল। ভাবি, আপনি কাঁদবেন না। যারা লতিফ ভাইয়েরই হাল করেছে প্রত্যেকে তাদের ন্যায্য শাস্তি পাবে। আসমা কেঁদে বলল, কে করেছে এই কাজ বলেন তো? এইবারও কি? এবারও মাজাহার। আগেরবার গুলি করেছে, এবার পায়ে রডের আঘাত। কেন করেছে জানেন? যাতে লতিফ ভাইয়ার আমার কাজে লাগতে না পারে। আচ্ছা ভাবি, পুলিশ আসলে আপনি কি মাজাহারের বিরুদ্ধে বয়ান দিতে পারবেন? মহিলার চোখে মুখে দ্বিধা। মহিলাকে চুপ থাকতে দেখে হামজা হতাশ হয়। তাহলে আর কি, এভাবেই আমার লোকগুলো আহত হতে থাকবে ওদের হাতে, যেহেতু আপনিও বয়ান দিতে পারবেন না। মহিলার উপর হামজার চাল খাটল। মহিলা বলল, আমি দেব বয়ান। আপনার কথা চিন্তা করতেছি না। আমার স্বামীর ওই হারামজাদা 2 বার এমনভাবে জখম করছে, তারে পুলিশে কেন, আমি তারে ফাঁসিতে ঝোলাবো। 2 ভাই প্রসন্ন হাসল। জয়ের তো কান্না পেয়ে যাচ্ছিল মহিলার এই বাহাদুরিতে। এখানে মূলত তাকেই ফাঁসিতে ঝোলানোর কথা চলছে। মহিলা জানলে তার সামনে বলতো না এভাবে। হামজা বলল, এমনও তো হতে পারে, দেখবেন মাঝহার আসবে দেখতে লতিফ ভাইকে। ও কিন্তু স্বীকার করবে না কাজটা ও করেছে। নিশ্চিত দোষ দেবে আমার অথবা জয়ের। আমার কথা মিলিয়ে নেবেন। অপারেশনের বিল মেটানো হয়নি। হামজা কল করে দেওয়ার পর বকেয়াতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আসমার সামনে হামজা কয়েকটা বড় বড় বান্ডিল তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। কমপক্ষে ওখানে 1,05,000 টাকা তো হবেই, অথবা হতে পারে তারও বেশি। আসমা কৃতজ্ঞতায় সজল চোখে চেয়ে থাকে সাদা পাঞ্জাবি পরিহিত টকবগে পুরুষটির কর্তব্যপরায়ণ শক্ত দেহের পানে। চলে আসার সময় মেয়েটার কপালে গাঢ় একটা চুমু খেয়ে আসমার হাতে 1010 টাকা ধরিয়ে দিল হামজা। প্রয়োজনীয় ওষুধপত্র, অন্যান্য দরকারে খরচ বাবদ। তাছাড়া সকালে তো আবার আসছে সে।
হামজা সর্দার পরিবারের কাছে অনেক আগে শিখেছিল বিশ্বাসঘাতকেরা এই জগতে সবচেয়ে নৃশংস শাস্তির দাবিদার। এদের উপর দয়া করা এক প্রকার পাপ। প্রাণের হত্যায় যতটা না লোকসান আছে, তার চেয়ে কঠোর হত্যাকাণ্ড হলো বিশ্বাসের হত্যা। প্রাণের হত্যাকারীর শাস্তি যদি মৃত্যু হয়, বিশ্বাসের হত্যাকারীর শাস্তি আরও শোচনীয় হওয়া উচিত। যেটা জয় করেছে। লতিফ মরলে মুক্তি পেয়ে যেত, অথচ এই অবস্থায় সে প্রতিক্ষণে মরবে। এটা ওর শাস্তি, সাথে হামজার কার্য হাসিল। গাড়িতে ওঠার সময় জয় দাঁড়িয়ে রইল ফুটপাতে। হামজা জিজ্ঞেস করল, তুই বাড়ি ফিরবি কখন? ভালো লাগতেছে না, তুমি যাও, আমি হোটেলে যাব। জয়ের শরীরে পাতলা একটা ডেনিম জ্যাকেট, সাদা লুঙ্গি পরনে। হামজা শরীরে চাদরটা খুলে ছুঁড়ে মারে জয়ের শরীরে। এটা পেঁচিয়ে নে, ঠান্ডা লাগলে গালে মুখে থাবড়াবো ধরে। জয় চুপচাপ চাদর গায়ে জড়ায়। গাড়ি ছাড়ার আগ মুহূর্তে গাড়ির জানালায় হাত রাখে। কিছু টাকা দাও, পকেট খালি আমার। হামজা পকেট থেকে মানিব্যাগটা বের করে জয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, হোটেলে যাচ্ছিস থামাচ্ছি না, তবে শুতে একা যাস বিছানায়। আজ কিন্তু বিয়ে হয়েছে তোর, তোর বউয়ের সামনে ছোট যেন না হতে হয় আমাকে তোর কুকীর্তির জন্য। কবির কথাটা বুঝে ফিক করে হেসে ওঠে জয়কে খোঁচায়। বিছানায় একা যায়েন ভাই, এখন কিন্তু ভাবি আছে আমাগো। অথচ জয় নিশ্চুপ, স্থির চোখে বিদায় জানায় হামজাকে। আজ তার রসিকতার ছুটি। গাড়ি যখন আড়াল হলো তখনও জয় দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। সে কোথাও যাবে বলে মনে হলো না। কবিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে লাইটার জ্বালায়। কবির চেয়ে দেখে তা। জয় সচরাচর সিগারেট টানে না, তার সিগারেটে টান দেওয়ারও কিছু বিশেষ পরিস্থিতি আছে। কোনো ব্যাপারে হয়রানি বোধ হলে অথবা মন অশান্ত এবং দুষ্ট সত্তা শান্ত থাকলে আনমনে সিগারেটে ঠোঁট লাগাতে দেখা যায় জয়কে। উদাস পায়ে হাঁটতে হাঁটতে ব্রিজের দিকে এগিয়ে যায় জয়। কবির জিজ্ঞেস করল, ভাই, আজকে মেয়েটার সাথে যা করলেন তা কি ঠিক? জয় রক্তখেকো পশুর মতো দাঁত খিঁচে ওঠে। চুপ, একদম চুপ, ওই বিষয়ে কোনো কথাই কইবি না। তোর খুব মায়া হইতাছে ওই শালির জন্য। হ্যাঁ, তোরও হাল ওর মতোই করি, তারপর দুজন একসাথে গলাগলি ধরে কাঁদবি। কবির বুঝল না জয়ের আজকে কি হয়েছে। চুপচাপ সাথে চলল সে, সঙ্গ ছাড়া যাবে না। জয় গিয়ে ব্রিজের কার্নিশ ধরে দাঁড়ায়। সিগারেটের ধোঁয়াগুলো মিশে যায় অন্ধকারে। শো শো করে গাড়ি চলে যাচ্ছে পেছন দিয়ে। কবির দাঁড়িয়ে আছে পাশে। জয় বিরক্ত হলো। আমার সাথে কি তোর? যা, বাড়ি যা। ক্লাবঘর তালা মেরে চাবি হামজা ভাইয়ের কাছে পৌঁছে দিয়ে বাড়ি গিয়ে ঘুমা। আমার সাথে থাকার কিছু নাই। কবির কোনো জবাব দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জয়ের পাশে। তার সন্দেহ জয় হোটেলে যাবে না। কিন্তু কেন? হোটেলটা পলাশ ভাইয়ের, তাই এরকম ভয় যে জয়ের মাঝে নেই তা সে জানে। পলাশ চরম বেহায়া, হাজার হলেও আবার জয়কে ডাকবে। জয়কে ছাড়া তার আসর জমে না। জয় চেয়ে থাকে অন্ধকারের দিকে। ব্রিজের নিচের ছোট ছোট খুপড়িগুলোতে হলদেটে লাইট জ্বলছে, অথচ জয়ের চোখে ভেসে ওঠে অন্তু আর আমজাদ সাহেবের বসে থাকার দৃশ্যটুকু। হিংসায় রক্ত টকবগিয়ে ওঠে ওর। শেষ কবেও জাবেদ আমিরের কোলে চড়েছিল, তখন এতটাই ছোট ছিল যে সেসব উপভোগ করার মতো মানসিক বিকাশ ওর হয়নি। অন্তুর সাথে ওর বাপের সাথে যা ভাব, সব ন্যাকামি। কি থেকে কি হয়ে গেল। শুধু ইচ্ছে করছিল পাড়ার লোকগুলোর এক একটাকে কেটে টুকরো টুকরো করতে। ওদের ন্যাকামি আর হামজার সম্মান বাঁচাতে আজ বিয়ে করে আসতে হয়েছে। তরুর সামনে গিয়ে দাঁড়ানোটা অস্বস্তিকর হবে, এটাই মূল কারণ রাতটা বাড়ি না ফেরার। যত রাতেই ফিরুক দেখা যাবে মেয়েটা সোফার উপর বসে ঝিমোচ্ছে। রাতের খাবারটা খায়নি জয়ের সাথে খাবে বলে।
জয়কে খেতে দিতে হবে বলে ঘুম আসলেও ঘরে গিয়ে শোয়নি। জিজ্ঞেস করবে কোথা থেকে এসেছেন, এত রাত করে ফিরতে হবে কেন, কোথায় ছিলেন এতক্ষণ। জয় তরুকে মিথ্যা বলতে পারবে না, কোনোদিন বলেওনি। মেয়েটার কাছে জয় খুব যত্নের, ওর সাথে জয় কোনোদিন বিরূপ হয়নি। আজ সত্যি বলে নিজের নোংরা জীবনের একমাত্র প্রতীক্ষিণীর মন ভেঙে গুঁড়ো করতে তার ভালো লাগবে না। মেয়েটা ওর একাকিত্ব সইছে, কিন্তু নিজে না, অথচ অন্য কাউকে জয়ের পাশে মানতে পারবে না। জয় হেঁটে ব্রিজের নিচের খুপড়িগুলোর দিকে এগোয়। এখন ওই খুপড়িতে বসবাস করা ভূমিহীন লোকগুলোর বাড়িতে যাবে। ওদের ঘুম কামাই করিয়ে আবোল তাবোল কথা বলবে রাতভর। কারো বাড়িতে ছোট্ট পিকনিকের আয়োজনও করতে পারে। কবিরকে বলবে এই জিনিস কিনে আন, মাটির চুলোর পাশে বসে নিজে রাঁধবে। শেষ রাতে সবাইকে সাথে নিয়ে খাবে। সারা রাত গলা ভেঙে গান গাইবে। ফজরের আজানের সময় বাড়িতে ফিরবে। লোকগুলো সায় দেয় তাতে, বরং চরম খুশি হয় এই পাগল লোকের হুটহাট উপস্থিতিতে। এসব ভেবে কবির বিরক্তিতে মাথা ঝাড়া দেয়। হতাশ শ্বাস ফেলে জয়ের পেছনে যায়। পিছু সে ছাড়তে পারবে না। কেন পারবে না জানে না, শুধু জানে জয়ের পেছনে যেতে হবে তাকে, সাথে থাকতেই হবে। রাত 12টা পার। কুয়াশায় বারান্দার গ্রিল অবধি দেখা যায় না। অন্তু বসে থাকে বারান্দার মেঝের উপর ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে। সারা রাত হু হু করে উত্তরের হাওয়া নাকে মুখে ঢুকেছে। ঠান্ডার চোটে পিঠ বেঁকে এসেছে, সেসব কিছুই গায়ে লাগেনি অন্তুর। সন্ধ্যা রাতে বিয়ে পড়িয়ে রেখে কাজী সাহেব বেরিয়ে গেলেন। একে একে লোকজন নিজেদের নৈতিক দায়িত্ব পালন করে তৃপ্ত মনে নিজ নিজ ঘরে ফিরল। বেরিয়ে যাবার সময় হামজা বলে গিয়েছিল, এখানে থেকে পরীক্ষাটা শেষ করো। আমি জানি তুমি আর যেতে চাইবে না, যেতেও বলছি না আপাতত। তবে আমাদের বাড়ির বউয়েরা বাপের বাড়িতে থাকে না, রাওয়াজ নেই। পরীক্ষা শেষ হওয়া অবধি থাকো এবং নিজেকে শান্ত করো। লোকে যাই জানুক, তুমি জানো কিছুই হয়নি। সো ডোন্ট বি আপসেট। লোকটা দেখতে অতিকায় শুদ্ধ বলিষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ। এই ছদ্মরূপ তার আসল প্রকৃতিকে আড়াল করেছে। তবে আসল হামজাটাকে কেমন সে? আজ অন্তুর এই মরণক্ষণে আমজাদ সাহেব এলেন না অন্তুর কাছে। আসতে নেই। রাবেয়া এসে পাশে বসলেন। অন্তু একটু তাড়াহুড়ো করল না চোখের পানি মুছতে। অন্ধকারে দেখা যাচ্ছে না তা, কিন্তু কথা বলতে তার ভয়। কণ্ঠস্বর নাক আটকে আছে। আম্মুর সামনে কাঁদতে নেই। ঘরে যা অন্তু। অন্তু আস্তে করে শুয়ে পড়ল শীতল মেঝের ওপর। মাথাটা মায়ের কোলে রেখে বলল, আজ তোমার বোঝা হালকা হলো আম্মা। তোমার অন্তু বিয়ে করবে না করেও দেখো হয়ে গেছে বিয়েটা। চুলে হাত বুলালেন রাবেয়া। চুপ কর অন্তু, উঠে ঘরে চল, জ্বর বাঁধাবি। আম্মা, কাঁদছ কেন? কাদার মতো কি কথা বললাম? কাঁদতেছি না। ওঠতো অন্তু, থাপ্পড় মারবো কিন্তু একটা। এখানে ঠান্ডা অনেক। তাতে কি, ভালোই লাগতেছে। তুমি ঘরে যাও। তুমি বুঝবা না ঠান্ডার হাওয়ায় বসে থাকার আরাম কত। যাও যাও, আব্বু একা। মরতে যাইতে চাস? তাইলে আমারে আগে মার। কণ্ঠটা আবারও ভেঙে এলো রাবেয়ার। আমি তো তোরে জন্ম দিয়ে পাপ করেছি রে মা। তোরে জন্ম না দিলে এই দিন তোর জীবনে আসতই না। আমার গর্ভের দোষ। ওঠ অন্তু। কার কি হচ্ছে জানি না, আমার কিন্তু সহ্য হইতেছে না। শোন, ওঠ। অন্তু উঠে বসে। ধুরো, ভাবলাম একটু শীতবিলাস করব, এখানে ইমোশনাল সিন চলছে। ওঠো, চলো শুয়ে পড়ি। অন্তু চোখ মুখ ধুয়ে এলো। পানি বরফের মতো ঠান্ডা। এসে বাচ্চা মেয়ের মতো বিছানায় শুয়ে কম্বল পেঁচিয়ে হু হু করে কেঁপে উঠল। ওরে ঠান্ডা রে। আম্মা, লাইট বন্ধ করে দিয়ে যাও। সেই শীত, বাপরে। রাবেয়া অন্তুকে কেমন করে যেন তাকিয়ে দেখলেন।
অন্তু ঠিক ছোটবেলার মতো কম্বল মুড়ি দিয়ে অল্প একটু মুখ বের করে ঠক ঠক করে গা কাঁপাচ্ছে। যন্ত্রণা লুকানোর ব্যর্থ চেষ্টা। রাবেয়া চলে গেলে অন্তু স্থির হয়ে গেল। কতক্ষণ অন্ধকারে ছাদের দিকে চেয়ে রইল। এই শীতের রাতে বুকে জ্বলা আগুনের সাহস খুব বেশি। এত ঠান্ডা, এত কুয়াশা, তবুও বুকের উত্তাপ গমগম করছে। অন্তু উঠে গিয়ে বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে। নিশ্চুপ এক মাঝরাত। ঝুপঝুপ করে বৃষ্টির মতো চোখের দুই কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ল। কান্না জমে বুকটা কাঁপছে। অন্তু মাথাটা দেয়ালে ঠেকিয়ে বাইরের অন্ধকার কুয়াশার দিকে তাকিয়ে রইল নিথর চোখে। তার জীবন, সম্মান, স্বপ্ন, আব্বুর মানমর্যাদা সব শেষ। শেষটা সে করেছে। কেন সে গিয়েছিল সেদিন জয়ামিনের সঙ্গে বেয়াদবি করতে? এত বোকা হলে চলে? তা কিছুই রইল না। না নিজেকে ক্ষমা করা যাচ্ছে। অন্তু আস্তে করে হাতের তর্জনী আঙুল তুলে বুকের মাঝখানটায় চেপে ধরল। সেখানে ভেঙে চুরে আসছে। শীত বাড়ছে। পা দুটো ঠান্ডায় অবশ হয়ে আসছে। অন্তু একটা খেলা খেলার চেষ্টা করল। এই শরীরের যন্ত্রণা, এটা কি তার বুকের ব্যথার চেয়ে বেশি তীব্র নাকি কম? জিতল বুকের ব্যথা। শরীরের ব্যথা অনুভূত হচ্ছে না। সে অনড় বসে রইল মাথা ঠেকিয়ে। ফজরের আজান হলো। উঠল না নামাজ পড়তে। বসে রইল ওভাবেই। রাত 2টোর দিকে রোজকার মতো অন্তুকে দেখতে এলেন আমজাদ সাহেব। তিনি আজ লুকিয়ে দেখতে এসেছিলেন। অন্তু ঘুমালেই দেখে চলে যাবেন। কিন্তু অন্তুকে ওভাবে ঠান্ডার মাঝে বারান্দার মেঝেতে বসে থাকতে দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। অসুস্থ শরীর নিয়ে বসলেন অন্তুর পাশে। অন্তু ঘাড় ঘুরিয়ে তাকালো না। ওভাবেই বলল, ঠান্ডা লাগবে আব্বু, ঘরে যাও। তোর লাগছে না? বুঝতে পারছি না। তুমি অসুস্থ, এখানে বসে থেকো না, যাও তো তুমি। কিছুক্ষণ চুপ থেকে আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, আমার বাপ হবার চেষ্টা করিস না অন্তু? তা করব? আমার সাধ্যি কোথায়? বাপ তো তুমি। স্বার্থপর বাপ। বাপ হিসেবে তুমিই ঠিক আছো। আমি তোমার বাপ হলে এমন করতাম না। ভুলভাল কিছু করতাম। তুমি ঠিক কাজ করেছ। আমজাদ সাহেব কি অদ্ভুত এক হাসি যে দিলেন। হেসে বললেন, কি করতি তুই বল? মেরে ফেলতাম। তাই তো করেছি, বাঁচিয়ে রেখেছি। অন্তু এবার তাকায় আব্বুর দিকে। আমজাদ সাহেব থমকে গেলেন। চোখ দুটো কালিতে ঢাকা। ত্বক তীব্র ঠান্ডায় বিদীর্ণ হয়ে সাদা রক্তশূন্য হয়ে উঠেছে। চোখ দুটো ফোলা, চোয়ালের উপর শুকনো জলরাশির ধারা। বাপের ভেতরটা কেমন করে উঠল। এত কঠোর মৃত্যু বাপ হয়ে দিলে মেয়েকে। আব্বু, তোমার একটু দয়া হলো না আমার উপর? এই যে অন্তু আবারও ঝরঝর করে কেঁদে ফেলল। তার একমাত্র দুর্বলতার জায়গা। অন্তু একটা আবদার করে, আব্বু। চলো আমরা কোথাও চলে যাই আব্বু। এখনো আকাশ ফর্সা হয়নি ভালো মতো। চলো আমরা দূরে কোথাও চলে যাই। যাবে আব্বু? না অন্তু, আজ আমার খুশির দিন। আজ যা করেছি এরপর আর কোনোদিন খারাপ থাকবো না আমি। আমি এক কন্যাদায়গ্রস্ত বাপ ছিলাম। আজ সেই বোঝা ছেড়ে ফেলেছি। বিয়ের বয়সে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি আজ। ঋণমুক্ত, দায়মুক্ত আজ থেকে আমি। চলে যাব কেন? আমজাদ সাহেবের মেহেদিরাঙা দাড়ি বেয়ে এক ফোঁটা পানি বড় নিঠুরভাবে বয়ে গেল। অন্তু খিচে চোখ দুটো বুজে ফেলল। বাপের চোখের পানি সন্তানদের দেখতে নেই। অন্তুর চোখের উচিত এই মুহূর্ত থেকে নিজেদেরকে অন্ধ ঘোষণা করা। অন্তু আলতো করে মাথা ঠেকালো আব্বুর কাঁধে। তোমাকে অভিনন্দন আব্বু। তোমার অন্তুর বিয়ে হয়ে গেছে জয়ামিনের সাথে। তোমার আর চিন্তা নেই। আমজাদ সাহেব নিজের শরীর থেকে চাদরটা খুলে অন্তুর পা দুটো গুটিয়ে চাদরটা জড়িয়ে দিয়ে হাত গুটিয়ে আবার আচমকাই অন্তুর পায়ে হাত ছোঁয়ালেন। আমাকে ক্ষমা করতে পারবি মা? মারে,
ও মা! অন্তু ছিটকে উঠল। 2 হাত দিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে আকুতি করে উঠল, আব্বু প্লিজ না, এত বড় পাপী করো না আমায়। আব্বু দয়া করো। মা, আমার মা। আমজাদ সাহেব কেমন করে যেন ডেকে উঠলেন। অন্তুর হাত পা অনড় হয়ে উঠল। আমজাদ সাহেব অন্তুর হাত দুটো মুঠো করে ধরে বললেন, মা, তুই আমার মা। আজ তোর ছেলেকে ক্ষমা কর মা। আজ তোর সাথেই অধমবাব যা করেছে, তুই আমায় বাধা দিস না মা। অন্তু আর নিজেকে সামলায় কি করে। আব্বুর হাতের মুঠোর ওপর কপাল ঠেকিয়ে হু হু করে কেঁদে উঠল। পাগল হলে আব্বু? এমন করছো কেন? বাঁচতে দেবে না আমায়? তুমি এমন করলে আমি কিন্তু কিছু করে ফেলবো আব্বু। একদম আমাকে ভেঙে ফেলার চেষ্টা করবে না, খবরদার বলছি। ফসফস করে কয়েকটা নিঃশ্বাস ফেলেন আমজাদ সাহেব। বুকের ওঠানামা বাড়ল। অন্তু আঁতকে উঠল। কি হয়েছে আব্বু? প্রেশারের ওষুধ খাওনি? আমজাদ সাহেব অস্থিরভাবে জোরে জোরে শ্বাস ফেলে বললেন, আমার কিচ্ছু হয়নি। মার খাবি এবার। চাদর গায়ে জড়িয়ে বস। আব্বু ওঠো, চলো ঘরে যাই। এখানে ঠান্ডা, ওঠো তো তাড়াতাড়ি। আমজাদ সাহেব আবদার করার মতো করে বললেন, এত ব্যস্ত হোস না তন্তু, বস, দুটো কথা বলি। আমি তোর সাথে কথা বলতে এসেছি অন্তু। অন্তু শোন, শান্ত হ, আমার কিচ্ছু হয়নি। অন্তু গলা উঁচিয়ে রাবেয়া বেগম ও অন্তিককে ডাকে। আমজাদ সাহেব তখনও আস্তে করে বলেন, আমি আর কিছুক্ষণ তোর সাথে কথা বলি অন্তু। অন্তু ডুকরে ওঠে। অমন কেন করছো আব্বু? এভাবে কেন কথা বলছো? কিসব বলছো তুমি? আব্বু তুমি এমন করলে কিন্তু। অন্তিক এলো। রাবেয়া দৌড়ে এলেন। আমজাদ সাহেব আবার বলেন, অন্তু, ওর সাথে আমার বোঝাপড়া আছে অনেক। একটু সময় দে আমায়, এত অস্থির হোস না। আমি কিছুক্ষণ বসি তোর কাছে, কথা বলি। কিছু সময় তোর সাথে বসে কিছু কথা বলি। ভোররাতে কলিং বেল বাজছে পাটোয়ারি বাড়ির দোতলায়। বালায় মেহের বাড়ি দরওয়াজা খুলিয়ে। টিং টিং টুং টাং। তরু চট করে চোখ খুলে উঠে দরজা খুলে দেয়। জয় ভেতরে এসে চাদরটা গা থেকে খুলে হাতে রাখে। তরু ভ্রু কুঁচকায়। এটা এখন তার উপর ছুঁড়ে মারার কথা ছিল, অথচ জয় তাকাচ্ছেও না। তরু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন এতক্ষণ? এই শেষ রাত মানুষের বাড়ি ফেরার সময়। জয় নিগুড় চোখে তাকায় মেয়েটার দিকে। তরু আবার জিজ্ঞেস করে, এত দেরি কেন? জয় চোখ সরায় তরুর চোখ থেকে। খেয়েছিস রাতে? খেয়েছি। জয় হাসে। এত খাস তবুও মিথ্যা বলতে শিখিস না? খেলে মিথ্যা বলা শেখা যায়? জয় হাসে। আস্তে করে তরু বলল, আপনি খাবেন না? জয় বলল, না, খেয়ে এসেছি। কেবল নিশ্চুপ মাথা নেড়ে সম্মতি দেয়। জয় ভয় পায় তরুর অভিমানকে, ভয় পায় ওই মেয়ের চোখের কাতরতাকে। এই নিঃস্ব জীবনের একমাত্র যত্নকারী আগলে রাখার মানুষ তরু জয়ের। সেই মেয়েকে দুঃখ দিতে জয়ের মতো পাষণ্ডের কলিজা কাঁপে খুব। খেতে বসে তরু আবার জিজ্ঞেস করে, কোথায় ছিলেন? এত দেরি তো করেন না ফিরতে? জয় হেঁটে ঘুরে এসে তরুর পাশে দাঁড়িয়ে জগ উঠিয়ে নিতে নিতে ফিসফিস করে বলে, তোকে খুন করে এসেছি আজ। তরু আঁতকে উঠে অজান্তেই। জয় মিথ্যা বলে না, হাসতে হাসতে কঠিন সত্য বলে, তবুও হাসে। আপনার হাতে আমার খুন মঞ্জুর। জয় মাথা নাড়ে। হুম, যে উপায়ে আজ তোকে খুন করে আসলাম তুই সইতে পারবি না। তরু কথা বলে না, চেয়ে থাকে জয়ের দিকে। জয় ঘুরে ওপারে গিয়ে টেবিলে বসে খাবারে হাত রেখে বলে, বুঝলি তরু, তোরে ভালোবাসতে না পারাটা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন হইলেও হয়তো আমি তোরে তোর মতো করে ভালোবেসে বিয়ে করে এক জীবন পাড়ি দিতাম। তরু ছটফটিয়ে ওঠে। এসব কথা কেন উঠছে?
ওঠার কথা বলেই উঠছে। আমি কি কোনোদিন চেয়েছি ওভাবে? আপনি পারেননি, আমিও তো আর বলিনি। এভাবেই তো বেশ চলছে। আমি আপনাকে চরম নির্লজ্জতার সাথে ভালোবাসি। আপনাকে ভালোবাসার সময় আমার আত্মসম্মান থাকে না। এবার আবার জিজ্ঞেস করবেন না যে কেন ভালোবাসি আপনাকে। আমি কিন্তু বলবো না। জয় হাসে। আমি জিজ্ঞেস করলেই তুই বলবি? জিজ্ঞেস করবেন আপনি? করব। বল কেন ভালোবাসিস আমায়? তোরও মসৃণ হাসে। 3 বোনের পর যখন আমি মায়ের গর্ভে, তখন বাপ ভেবেছিল এবার একটা ছেলে হবে। হলাম আমি। বাপ আমায় মানল না। মায়ের পক্ষে সম্ভব হলো না আমাকে মানুষ করা। চলে এলাম খালার কাছে। 4 বেলা খেয়েছি, 2 বেলা খেয়ে আশ্রিতার জীবনে মানুষ হয়েছি। হামজা ভাই পড়ালেন টুকটাক। তুলিয়াপার কাছে শুয়ে থেকেছি। আমারও শখ থাকতে পারে একথা কারোর স্মরণে আসেনি। তবে এক নোংরা মানুষের কাছে আমি দুটো চুলের ক্লিপ, একজোড়া হাতের চুড়ি, চোখের কাজলের স্টিক, চুলে গোজার ফুলের খোপা, ভারত থেকে আনা শাল চাদরখানা, নবীনবরণের শাড়ি, রাস্তার মোড়ের মামার দোকানের ঝালমুড়ি, বাড়ির সামনে দিয়ে যাওয়া চালতার আচার, এসব পেয়ে এসেছি কাল ধরে তার হাত থেকে। আমি যখন ছোট্ট ছিলাম এই বাড়িতে এক তেরা ছেলের বাস ছিল, যার কাজের ঠিক নেই, কথায় রস নেই। লোকে বলে নিকৃষ্ট লোক সে। সেও বলে আমি নাকি তার থেকে এসব আদায় করে নিয়েছি নিজের যত্ন দিয়ে। অথচ আমি ছোট ছিলাম, যত্ন করা বুঝতাম না। তুলিয়াপা একবার চুল ধরে মারতে এলো। সে গিয়ে তুলিয়াপাকে ধাক্কা দিয়ে ফেলে বলল, ছোট মানুষ, ওকে মারবি না আর, নয়তো আমি তোর কান ফাটিয়ে হাসপাতালে পাঠাবো। এবার বলুন তো, আমি তাকে যত্নে ভালোবেসেছি নাকি ভালোবাসতে বাধ্য করেছে? তরুর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, অথচ কথা আটকাচ্ছে না মেয়েটার। জয় তা দেখে হাসল। আজ সে এক মহাপাপ করে এসেছে। তার খুব আনন্দ লাগছে। কিসের যেন বিষাদ আনন্দ আন্দোলনে নেমেছে জয়ের বুকে। ধীরে ধীরে তার সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়ছে ভেতরে। জয় জিজ্ঞেস করল, আর কোনো কারণ নেই? তরু চোখ মুছে হাসে। আছে তো। মেয়ে মানুষ রহস্যমণ্ডিত, জানেন না আপনি? তারা কি থেকে কিসে যে আটকে যায়। কেউ কেউ কোনো পুরুষের গোপন নিঃসঙ্গতায় আটকে যায়, বাপমাহীন বেপরোয়া জীবনে আটকে যায়, যদিও তার পাপগুলোকে ক্ষমা করে নয়। আপনি পাপী, জঘন্য পাপী, আর আমি সেই পাপীর নির্লজ্জ প্রেম পিপাসী। সাহিত্যিক কথাবার্তা না। দুজনই হো হো করে হেসে ফেলল। তরুর চোখে পানি, জয়ের চোখ জ্বলছে। লাল হয়ে উঠেছে চোখ দুটো, কিন্তু জয় কাঁদতে পারে না। কারণ সে কাঁদতে শেখেনি। কাঁদা ব্যাপারটা কেমন হয় সে জানে না। অনেকক্ষণ দুজন হাসল মাথা নিচু করে। জয় যখন খাওয়া শেষ করে ঘরে যায়, তখন ফজরের নামাজ শেষ হয়েছে মসজিদগুলোতে। সে গিটারটা নিয়ে বারান্দায় বসে। কুয়াশা যেন মোটা চাদরের মতো প্রকৃতিতে বিছিয়ে আছে। তরু ঘরে গিয়ে শুয়ে পড়ে আস্তে করে কোয়েলের পাশে। তার ওপাশে তুলি ঘুমাচ্ছে। টুংটাং গিটারের শব্দের সাথে ভেসে আসছে জয়ের ভাঙা গলার আওয়াজ। আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনেরে চিনিতে। ও পাগল মন রে, মন কেন এত কথা বলে? আমি যত চাই আমার মন রে বোঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মন রে। বিপদের সময় দীর্ঘায়িত হয়। সেদিন সকাল হতে বোধহয় স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছিল। অন্তর বারান্দাতেই আমজাদ সাহেব হড়হড় করে বমি করে ফেললেন। খাওয়া নিয়ে সারাদিন বমিতে শুধু পিচ্ছিল মিউকাস জাতীয় পদার্থ উঠে আসছিল। বেশ কয়েকবার বমির উপক্রম হলো, 2 বার বমি করলেন। ওনাকে তুলে এনে অন্তুর বিছানায় শুইয়ে দেওয়া হলো। তখন রাত 3:30টার মতো বাজে। উনি চোখে ঝাপসা দেখছিলেন। চোখের সামনে দুনিয়াটা ঘুরছিল চরকির মতো। চোখের শিরায় রক্ত জমে উঠল। চোখের মণি হলুদাভাব লালচে হয়ে উঠল। প্রেশারের ওষুধ খাওয়ানোর পরেও রাতের বেকায়দা সময়ে কোনো রকমের উন্নতি দেখা গেল না ওনার শরীরে।
অন্তিক বেশ কয়েকবার গিয়ে ঘুরেও গাড়ি পেল না। সময়ের সাথে সাথে আমজাদ সাহেবের অবস্থা শোচনীয় হয়ে উঠছিল। অন্তু এবং রাবেয়া বেগম ওনার হাতে পায়ে তেল মালিশ করে দিলেন। প্রচুর ঘামছিলেন আমজাদ সাহেব। শীতের রাতে ওনার গলা ঘেমে ভিজে উঠছিল। অন্তু আন্দাজ করল ব্লাড প্রেশার 180/120। ওষুধ খাওয়ানোর পরেও তা ডাউন করছিল না। সকাল 6টায় যখন ওনাকে হাসপাতালে ভর্তি করা গেল, তখন ওনার ভেতরে যেসব উপসর্গ প্রকাশ পাচ্ছিল, অন্তুর অন্তরাত্মা কেঁপে উঠল তাতে। আমজাদ সাহেব মাথার ব্যথায় ছোট বাচ্চার মতো ছটফট করছিলেন, চোখে দেখছিলেন না। অন্তুকে একবার রাবেয়া বলে ডেকে উঠলেন। অন্তু অনিয়ন্ত্রিতভাবে ডুকরে উঠে তখন। খানিক বাদে বোঝা গেল ওনার এক পাশ অকেজো হয়ে এসেছে বোধহয়। নিথর লাগছে ডান পাশটা। ডাক্তার দৌড়ে এসে ওনার ব্লাড প্রেশার মাপলেন। মুখটা ছোট হলো ডাক্তারের, কথা বললেন না। দ্রুত নার্সকে আদেশ করা হলো ওনাকে সিটি স্ক্যান রুমে শিফট করার জন্য। চলে যাবার সময় শুধু এইটুকু বলে গেলেন, রোগীর উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রণে, গড সেভ হিম। অন্তু চুপচাপ বসে রইল বেডের উপর। এখন বড় ডাক্তার নেই। হাসপাতালে বড় ডাক্তার রাউন্ডে আসবে কমপক্ষে সকাল 10টায়। অন্তু বাচ্চাদের মতো অন্তিককে জিজ্ঞেস করে, ওরা কি বলছে, কি বোঝাতে চাইছে? আব্বুর ব্রেইনে স্ট্রোক হয়েছে, কি বলতে চাচ্ছে রে ওরা? অন্তিক কোনো জবাব দেয় না। চুপচাপ পাশে বসে হাত চেপে ধরে অন্তুর। থরথরিয়ে কাঁপছে অন্তুর দেহ। চোখ দুটো অশান্ত চঞ্চল, কাঁদছে না। আমজাদ সাহেব বলতেন, ব্যথার উপর ব্যথা লাগলে নাকি মানুষ ব্যথাহীন হয়ে পড়ে। আঘাতের উপর আঘাত মানুষের সহনশীলতা বাড়িয়ে দেয়। ডাক্তার জানালেন, রোগীর উচ্চ রক্তচাপ বেড়েছে কোনো জটিল উত্তেজনা এবং দুশ্চিন্তার ফলে, আর তা অনিয়ন্ত্রণে যাবার ফলে আপাতত ওনাকে সাধারণ ওয়ার্ডেই রাখা হলো। ডাক্তাররা কি বুঝছেন বলছেন না কিছুই। বেড পাওয়া গেল না। মেঝেতে মাদুরের উপর কাঁথা বিছিয়ে শোয়ানো হয়েছিল আমজাদ সাহেবকে। আধা ঘন্টাও হয়নি ঘুমিয়েছে জয়। দরজায় ধুমধাম আওয়াজ। জয় গায়ের কম্বল মাথায় তুলে তার উপর বালিশ তুলে কান ঢাকে। কাচের দরজায় যে ধাক্কাধাক্কি চলছে, ভেঙেও যেতে পারে আর কিছুক্ষণ এমনটা চললে। হামজা আবারও কর্কশ্বরে ডেকে উঠল, জয়, এই শুয়োরের বাচ্চা, উঠবি তুই? ওঠ হারামজাদা। মাথার ব্যথায় মাথাটা খণ্ড বিখণ্ড হয়ে আসছিল জয়ের। চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজা ভেতরে ঢুকে বলল, আরমিনের বাপ হাসপাতালে, যা ওখানে, দ্রুত বের হ। জয় ভ্রুকুচকে হাই তুলে বলল, শালির বাপের আবার কি হইল ধুম করে? ডায়রিয়া না কলেরা? দুম করে হয়নি, তোকে ধরে বলি দিলেও গায়ের আগুন নিভবে না। যা বলছি সেটা কর। জনগণ জানে গতকাল কি হয়েছিল। এর দায় আমার রেপুটেশনের উপর এসে পড়লে তোকে জীবিত দাফনাবো আমি। আমার জন্যই হইছে নাকি? সেদিন পলাশ মারছে, সেজন্য অসুস্থ হতে পারে। আর আমি ওইখানে যায়া কি করব? ওই শালির মেয়ে এমনি সহ্য করবার পারে না আমারে। কথা বাড়াচ্ছিস কেন? বাথরুমে যা, ফ্রেশ হ। কোনো প্রয়োজন হলে তার ব্যবস্থা করবি। আশেপাশেই থাকবি ওদের। যা বুঝলাম শুনে স্ট্রোক হয়েছে হয়তো। পাপ করেছিস তার মাসুল হিসেবে, অথবা তোর বিয়ে করা বউয়ের খাতিরে যা। জয় বিরক্ত হয়ে ঝাড়ি মারল। আমার ঘুমে মাথা ভেঙে আসছে। ধনের অসুখ হইছে এক ঠাপ দিয়া। হামজা নরম হলো, যা। মাঝে মধ্যে স্যাক্রিফাইস করার স্বাস্থ্যের জন্য ভালো, আর রেপুটেশনের জন্য। ফিরে এসে ঘুম দিবি। ভাই, আমি না তোমারে বুঝি না। মাঝে মধ্যে মন চায় মাথার খুলিটাই উড়াই দিই। জয় দাঁত খিচে ওঠে। আমিও বুঝি না আমাকে। তুইও বোঝার চেষ্টা করিস না। আমি পরে যাব। পাশের এলাকায় রাস্তার কাজের কন্ট্রাক্ট সাইন করা হয়েছে, তা দেখতে যেতে হবে। তুই এখন যা, আমি পরে আসছি। জয় অলসভাবে হেঁটে বিছানার দিকে যেতেই ধমকে ওঠে হামজা। আবার গিয়ে বিছানায় শুয়ে পড়লে বিছানাটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব আমি।
জয়কে ধরে ঠেলে নিয়ে বাথরুমে ঢুকিয়ে ব্রাশের টুথপেস্ট লাগিয়ে হাতে ধরিয়ে দেয় হামজা। কখন কি হয় ওখানে জানা সামায়। তোর কাজকর্মে কতদিন ধৈর্য বজায় রাখতে পারবো আমি বুঝতে পারছি না। তবে আশা থাকবে রাজনৈতিক কাজের বাইরে তোর নোংরামি যেন নিয়ন্ত্রণে থাকে। আমি যেমন প্রশ্রয় আর আদর দিয়ে মাথায় তুলতে পেরেছি তোকে, পাপ বেশি হয়ে গেলে একবার ধৈর্যের টান লাগলে এক আছাড়ে তোর রুহুটা বের করে নিতেও হাত কাঁপবে না, সেটা তুই জানিস। তাই পাপও সেই অবধি করবি যে অবধি আমার ধৈর্যচ্যুতি না ঘটে। কথাগুলো বলতে বলতে রুম থেকে বেরিয়ে আসে হামজা। জয় গলা উঁচিয়ে নির্লজ্জের মতো বলে, আমি কিছুই করি নাই বাল। ভালো মানুষ বলে যে যা পারে দোষ দিয়ে যায়। তোমার খালি অভিযোগ আমার উপর। যা করি সহ্যই হয় না। জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলি। এগিয়ে আয়, এদিকে আমার কাছে আয়। গলার আওয়াজ উঁচু হচ্ছে কেন? জয় ব্রাশ মুখের মধ্যে রেখে এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে বলল, জিহ্বা ছেঁড়ার ইচ্ছা তোমার হইছে? আমি কেন আগায় আসবো? তুমি আসো। লুঙ্গি ঘেঁষে যাচ্ছিল বাথরুমের ভেজা মেঝেতে। টেনে শক্ত করে বাঁধল সেটা। হাত দিয়ে মুঠো করে লুঙ্গি ধরে দুই ঠ্যাঙের মাঝে গুজে দিয়ে আয়নার দিকে তাকায়। দেখতে কালো লাগছে চেহারাটা। আয়নার দিকে তাকিয়ে বলে উঠল, ও দয়াল, জান নিবা নাও দম কেন বাহির হইয়া যায়। চোখ লাল হয়ে আছে ঘুমের অভাবে। হামজার কণ্ঠ শোনা গেল, দেরি করিস না জয়, তাড়াতাড়ি বের হ। সিটি স্ক্যান রুম থেকে বের হয়ে ওয়ার্ডে আনার পর আমজাদ সাহেবের এক পাশ পুরোপুরি অবশ পাওয়া গেল। ওনাকে পাজাকোলা করে ধরে মাদুরে শোয়ানো হলো। পড়ে রইলেন ওভাবেই। অপলক তাকিয়ে আছে তার চোখ দুটো অন্তর দিকে। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলেন। অন্তর থেকে চোখ ফিরে রাবেয়ার দিকে তাকালেন। কম্পিত বাম হাতটা এগোতে চাইলে কাঁদতে কাঁদতে তা চেপে ধরেন রাবেয়া। কথা বলতে গিয়ে ঠোঁট বেঁকে আসে আমজাদ সাহেবের। অন্তু ছটফটিয়ে উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখতে নেই, অন্তু পারছে না। যে মানুষটার ভরাট কণ্ঠস্বর ও স্পষ্ট ভাষায় বলা দামি কথার ধমক শুনে অভ্যস্ত সবসময় অন্তু, সেই মানুষের অর্ধাঙ্গ অসুস্থতা দেখা যায় না। অন্তুর চোখ বাধা মানতে চায় না, কিন্তু স্বার্থপর আব্বুর জন্য সে কাঁদে না। যে তাকে এই পরিস্থিতির সামনে এই অবস্থার মধ্যে ফেলে এভাবে অসুস্থতার ভয় দেখায়, তার জন্য অন্তু কখনোই কাঁদবে না। রাবেয়া ওনার মুখের কাছে কান এগিয়ে নিয়ে গেলেন। অস্পষ্ট কণ্ঠে এক পেশে ধরনের স্বরে শোনা যায়, আমায় তুমি ক্ষমা করো রাবেয়া। তোমাকে কিছুই দিতে পারিনি এই জীবনে। আমায় বাঁধিয়ে রেখো না তুমি। মাফ করে দিও আমায়। অন্তুকে দেখে রেখো। আরও অনেক কিছুই বলার ছিল, পারলেন না বোধহয়। রাবেয়া ওনার হাতের উপর কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠেন। অন্তু বসে আব্বু শিওরে। তুমি কিসের ক্ষমা চাইছো আব্বু? আম্মু বোকা। আম্মু তোমায় ক্ষমা করতে পারে, আমি অন্তু তোমাকে কোনোদিন ক্ষমা করব না আব্বু। আচ্ছা, কি ভেবে সব বলছো তুমি? কিচ্ছু হবে না তোমার। এখনও রিপোর্টই আসেনি, চুপচাপ শুয়ে থাকো। পাগলের মতো বলে চলল অন্তু। অন্তিকের চোখে পানি চিকচিক করে ওঠে। আজ কতগুলো বছর সে এই দেবতাতুল্য মানুষটার সাথে কথা বলেনি। তার সাথে কথা না বলেই আব্বু কোথায় যাচ্ছে, এই কয়দিনের সুযোগ বা সাহস পায়নি কথা বলার। সেদিন যখন ক্ষমা চাইল, আমজাদ সাহেব চুপচাপ তাকিয়েছিলেন কেবল। অন্তিক পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। চোখ দুটো রক্তলাল হয়ে ওঠে অশ্রু জমে। আমজাদ সাহেব হাসার চেষ্টা করলেন বোধহয়, অথচ ঠোঁট বেঁকে গেল। অন্তু সহ্য করতে না পেরে উঠে দৌড়ে বারান্দায় যায়, আবার ফিরে আসে ছুটতে ছুটতে। অন্তিকের ঠোঁট দুটো কাঁপছে, অথচ কিছুই বলতে পারল না ছেলেটা। ছেলেরা বাপের সামনে বোবা প্রাণী। এরা জান দেয়ার স্বীকার করে, তবে মুখ ফুটে বাপের কাছে ক্ষমা বা ভালোবাসা প্রকাশে চরম ব্যর্থ। চোখের ভাষায় আব্বুর কাছে কাঁদল ছেলেটা, ক্ষমা চাইল। কত কথা বলল, সব দুজনের চোখের ভাষাই সীমাবদ্ধ। অভিমান, অভিযোগ, আড়ষ্টতা ও বহুদিনের বাক্ষীণতা জমে জমে যে শক্ত দেয়ালটা বাপ ছেলের মাঝে খাড়া করেছিল, তা ভাঙে দুজনের নীরব দৃষ্টি বিনিময়ে।
অন্তিক বেরিয়ে যায় রাবেয়াকে নিয়ে। অন্তুকে আব্বুর কাছে বসার সুযোগ দেয়। সে অপদার্থ ছেলে, ছেলে হবার যোগ্যই না। অন্তু ছিল আব্বুর একমাত্র অবলম্বন। অন্তু বসে আব্বুর সামনে, কান্না থামানোর উপায় নেই তার কাছে আজ। হাতটা চেপে ধরে অঝরে কিছুক্ষণ কাঁদল অন্তু। আমজাদ সাহেবের চোখ ছলছল করে, তবে পানি গড়ায় না। অন্তু ডেকে ওঠে, আব্বু, তুমি কি বোঝাচ্ছ? তুমি আমায় রেখে চলে যাচ্ছ এটা বোঝাচ্ছ? তুমি পাষণ্ড জানতাম, তবে এত পাষণ্ড আব্বু তুমি? আব্বু, আমি কি করে কি করব একা? আব্বু, আমি তো এক পাও চলতে পারি না তোমায় ছাড়া। তুমি আমায় এসব ভয় দেখিও না তো। আমি জানি কিচ্ছু হবে না তোমার। এসব মিছিমিছি ভয় অন্তু পায় না, বুঝলে তুমি? থামে অন্তু, কান্নাটুকু গিলে ফের বলে, তুমি এত তাড়াতাড়ি যেতে পারবে না। আমি যেতেই দেব না তোমাকে। মগের মুল্লুক নাকি তুমি বললে আর চলে গেলে? আমায় কি মনে হয় তোমার? যেতে দেব আমায় ফেলে? সে তুমি যাবে ভালো কথা, চলো, আমায় নিয়ে চলো। সেদিন যখন তোমার কাছে মরণ চেয়েছি তুমি মারোনি আমায়, অথচ আজ নিজে যাওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা আব্বু, পৃথিবীর সব বাপেরাই কি তোমার মতো কঠোর স্বার্থপর হয়? আজ আমার উত্তর চাই। তুমি চুপ করে থেকো না, তোমার গলার ভারী আওয়াজ শুনতে চাই আমি। বলো যে না না, সব বাবা এমন হয় না, শুধু তুমি এমন নিষ্ঠুর পাষণ্ড মায়াহীন কঠিন স্বার্থপর বাপ। বলো আব্বু, আমি একজন স্বার্থপর বাপকে ভালোবেসেছি। বলো আব্বু, স্বীকার করো। আম্মা কাঁদছে কেন? তুমি কি বলেছ? চলে যাচ্ছ তাই বলেছ? কথা বলো, কথা বলো আব্বু। টপ টপ করে পানি পড়ে অন্তুর চোখ দিয়ে। মেয়েটা নাক টানে আর আব্বুকে ঝাঁকায়। এক একটা করে অভিযোগী প্রশ্ন করে, শোনো আব্বু, আমার একটা কথা রাখো। রাখবে তুমি? চলো আমিও তোমার সাথে যাই। একা একা থাকতে ভালো লাগবে না আমার, বুঝেছ তুমি? আমি তোমার সাথে যাব, তুমি না চাইলেও যাব। তোমার তো আমার প্রতি মায়া নেই, তুমি পারবে চলে যেতে আমায় ফেলে, কিন্তু আমি তো থাকতে পারবো না তোমায় ছেড়ে। সকালে ফজরের নামাজের অজুটা তোমার সাথে করি, তখন তোমায় লাগবে আমার। ঘুম থেকে উঠতে দেরি করলে দরজায় এসে ধাক্কাধাক্কি করার জন্য তোমাকে আমার লাগবে। কোথায় পাবো বলো? জবাব দাও। আমাকে নিতে হবে সাথে, আমি যাব তোমার সাথে। একা যেতে দেব না স্বার্থপরের মতো আমায় ফেলে। আমার পরীক্ষা দিতে যাবার সময় তোমাকে লাগে আমার, বুঝতে পারছো তুমি? আমি পরীক্ষা দিতে একা যেতে পারি না, কে নিয়ে যাবে আমায়? বিকেলে চা টোস্ট খাবার সময় পাশের চেয়ারে তুমি না বসলে আমার চলে না, তখন কোথায় পাবো তোমায়? আমজাদ সাহেব কোনো কথা বলছেন না। অন্তু অধৈর্য হয়ে উঠল। ইসরে, কিছুই কি বলবে না তুমি? শোনো, আমায় এই ব্যবস্থাগুলো করে দাও, তারপর ভাববো তোমায় যেতে দেওয়া যায় কিনা। ও, আমি একা রাস্তাও পার হতে পারি না, আমায় রাস্তা পার হওয়াও শেখাতে হবে, নয়তো তুমি যেতে পারবে না। এতই সহজ নাকি তোমার জন্য অন্তুকে ফেলে চলে যাওয়া? শোনো আব্বু, রাতের খাবারটা তোমার পাশের চেয়ারে বসে খাই, ভুলে যাচ্ছ? তুমি না ডাকলে রাতে খেতে যাই আমি। পড়তে পড়তে তোমার ধমকানো ডাক কানে না এলে তো উঠতেই মন চায় না আমার। আম্মার কথা তো কানেও লাগে না আমার। কে ডাকবে আমায় খেতে, সেই জবাব দাও আগে। বেশি রাত জেগে পড়লে কে আমায় রাতে এসে দেখে যাবে, বিস্কুটের কৌটাটা এগিয়ে দিয়ে একটা ধমক দেবে। দুটো বিস্কুট খেয়ে পানি খেয়ে ফের পড়তে বস। একাধারে পড়লে শরীর খারাপ হবে, মনোযোগ পাবি না। নে খা। একটু হাঁটতে যাবি? চল, বাড়ির সামনে 2 পাক মেরে আসি দুজন। কে বলবে? এই ব্যবস্থা আগে করো তুমি। আমায় কে ডেকে ধমকে বলবে? মশারিটা টাঙিয়ে দে তো অন্তু, আজ খুব মশা বেশি। তুমি বুঝতে পারছো আমার সমস্যাগুলো? আমার পদে পদে সমস্যা তোমাকে ছাড়া। একটা দিন কাটাতে পারবো না। দেখলে তো কাল, তুমি ছিলে না আর কি হয়ে গেল আমার সাথে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল কানের গোড়া দিয়ে চুইয়ে পড়ে।
অন্তু চোখ দুটো মুছে নড়ে চড়ে বসে, নাক টেনে শান্ত স্বরে বলার চেষ্টা করে, আব্বু, বুঝলে, আমার বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে। তোমারও কি হচ্ছে? হচ্ছে না জানি, কারণ তুমি খুব স্বার্থপর আব্বু, খুব স্বার্থপর। গা কাঁপিয়ে কেঁদে ফেলল অন্তু। তুমি একটাও কথা বলছো না আব্বু। কি করেছি আমি? কিসের অপরাধী যন্ত্রণা দিচ্ছ? তুমি বুঝতে পারছো না? আমি সহ্য করতে পারছি না। আব্বু, তুমি জবাব দিচ্ছ না কেন? আমায় কষ্ট দিয়ে কি পাচ্ছ? আমার সহ্য হচ্ছে না তো, আমি সইতেই পারছি না। কি করব বলো তো? বুকের মাঝখানটায় আঙুল গেড়ে বলল অন্তু। এই এই এখানে কেমন যে লাগছে তুমি বুঝলে ঠিকই কথা বলতে। তুমি টেরই পাচ্ছ না? তুমি খুব কঠোর আব্বু, খুব নিষ্ঠুর। অন্তুর বিলাপে আশপাশের লোকজন থমকে যায়। কারো কারো চোখে ছলছলে পানি নেমেছে। আমজাদ সাহেবের চোখের কোনা বেয়ে এক ফোঁটা পানি সরু হয়ে গড়িয়ে পড়ে। অন্তু তার সযত্নে মুছে দিয়ে বলে, কাঁদছো কেন তুমি? কিচ্ছু হয়নি তো। আচ্ছা, আমি আর কাঁদছি না, তুমিও কাঁদবে না, কেমন? আমজাদ সাহেব নিশ্চুপ। বাচ্চারা যেমন ঘুমন্ত মানুষকে ঝাঁকায়, অন্তু ওইভাবে আমজাদ সাহেবকে ঝাঁকালো। আব্বু। অন্তু ঝেড়ে উঠে দাঁড়ায়, চিৎকার করে ডাক্তার ডাকে। নার্স আসে, ডাক্তার আসে। অন্তুকে অন্তিক সরিয়ে নিয়ে যায় টেনে। ধরে রাখা যায় না অন্তুকে। পাগলের মতো লাফালাফি করছে মেয়েটা। অন্তিক শক্ত হাতে টেনে ওকে বারান্দায় নিয়ে যায়। রিপোর্ট হাতে নার্স আসে। মহিলা ডাক্তার তা দেখেন চোখ বুলিয়ে। হেমোরোজিক স্ট্রোক, অর্থাৎ মস্তিষ্কের ধমনীগাত্র বিদীর্ণ করে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে রক্ত বেরিয়ে তা জমাট বেঁধে গেছে। রোগী বাঁচানোর সুযোগ এই স্ট্রোক দেয় না। উন্নত চিকিৎসা প্রাপ্তি অবধি যাবার সুযোগ থাকে না এই ক্রিটিক্যাল সিচুয়েশনে। ডাক্তার রিপোর্ট রেখে বেরিয়ে গেলেন চুপচাপ। মেঝের ওপর পড়ে আছে আমজাদ সাহেবের নিথর দেহটা। নাক দিয়ে রক্ত আসছে, কান দিয়েও বেরোবে বোধহয় রক্ত। এই লাশ বেশিক্ষণ না রাখার পরামর্শ দিলেন ডাক্তাররা। যেদিক দিয়ে সম্ভব এখন গলগলিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। অন্তু চুপ করে বসে রইল হাসপাতালের নোংরা মেঝের উপর। জ্বলন্ত আগুনে পানি ঢালার পর ঠিক আগুন যেমন ধপ করে নিভে যায়, ওভাবেই নিভে গেছে অন্তুটা। এক দৃষ্টিতে চেয়ে আছে অন্তু ওই তো দূরে পড়ে থাকা লম্বাটে দেহ অব্যয়ের দিকে। জয় হাসপাতালের ভেতর থেকে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়ায়। অস্থির লাগছে ভেতরটায়। দ্রুত একটা সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখে। অন্তুর কান্না খুব জ্বালাতন করছে। তখন ইচ্ছে করছিল গিয়ে মেয়েটাকে ঠাটিয়ে দুটো চড় মেরে আসতে। ওভাবে আহাজারি করে কাদার তো কিছু হয়নি। বাপ কি আর মানুষের মরে না? জাবেদ আমির মরেনি? জয়ের সামনে মরণের প্রক্রিয়া চলেছে ওনার। জয় কি বেঁচে নেই? এত ন্যাকামির কি আছে? বারবার চোখের সামনে অন্তুর কান্না জড়ানো পাগলের বিলাপ ভেসে উঠছে। বিরক্তিতে দুই চারটা গালিও বেরিয়ে এলো মুখ দিয়ে। এসব আবেগ বোধ করার মতো বোধশক্তি তার মাঝে নেই। সে স্বাধীন চেতা মানুষ আবেগ ভালো মানুষকে খারাপ কাজ করতে বাধ্য করে, উল্টো খারাপ মানুষদের নিজের কাছ থেকে দূরে আনে। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। তার খারাপের কোনো চিকিৎসা নেই, কারণ খারাপ হওয়াটা তার রোগ নয়, তার সত্যাগত বৈশিষ্ট্য। আধ খাওয়া সিগারেটটা দূরে ছুঁড়ে মারল। বিকেল 3টায় আমজাদ সাহেবের শেষ দুপুরে শেষ গোসল হচ্ছিল। জয় চুপচাপ দাঁড়িয়েছিল ভিটির উপর। অনেক লোক জড়ো হয়েছে মুর্দা বাড়িতে। তারা কটূক্তি করতে ভুলছে না। গতকালের তাজা ঘটনা মরলেই চাপা পড়বে কেন? মেয়ের চরিত্রের দোষের ভাগ বাপেরও যায়। বসার ঘরের মেঝেতে খুঁটির সাথে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসে আছে অন্তু। উঠানের উপর ত্রিপল টাঙিয়ে ভেতরে তার আব্বুর শেষ গোসল হচ্ছে। সে চুপচাপ বসে দেখছে। কান্না পাচ্ছে না তার। আব্বুর সাথে খুব যেতে ইচ্ছে করছে। অবশ্য সে যাবে, কেউ ঠেকাতে পারবে না তাকে। জয় তাকিয়ে দেখছিল অন্তুকে। দুটো ছেলে এগিয়ে এলো, সালাম দিল। জয় খেয়াল করল না।
দুজন কিছুক্ষণ অপেক্ষা করেও জবাব না পেয়ে ডাকল, জয় ভাইয়া। জয় আনমনার মতো বলল, হুম। দৃষ্টি তখনও অন্তুর দিকে, রাগ হচ্ছে তার। মনে মনে ঠাস করে অভ্যেসবশত দুটো গালি দিল। মানুষ বাপ মরলে কাঁদে, শালিশ সেটাও করছে না, মানে হাগল পাগল বিয়ে করাই দিছে আমার সাথে। তোর বাপ মরছে, তুই কাঁদবি, চিল্লাই কাঁদবি। তা না করে এমনভাবে বসে থাকার কারণ কি? কখন জানি ফিট খাইয়া পইরা থাকবি। কাঁদলে একটু হালকা লাগে। জয়ের ইচ্ছে করল এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় মেরে বলতে, কাঁদ, জোরে জোরে কাঁদ। চুপচাপ আছিস, বেশি চাপ পড়ছে মাথায়, মূর্ছা যাবি। সেন্স হারানোর আগে কেঁদে হালকা হসালি। ছেলে দুটো অধৈর্য হয়ে বলেই ফেলল, ভাই একটা সেলফি নেই, ফেসবুকে আপলোড করব। উঠতি বয়সী ছেলেরা রাজনৈতিক নেতাদের সাথে ছবি তুলে ফেসবুকে দিতে পারাটাও একটা বাহাদুরি তাদের কাছে। এতে তারা এক ধরনের শক্তি অনুভব করে। জয় ভ্রু কুঁচকে গম্ভীর হয়ে তাকায়। তাতে উপকারটা কি? ছেলে দুটো চুপসে গেল। না মানে, আচ্ছা সেলফি লাগবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দেবেন ভাই, আমরা অ্যাড হতাম। জয় চোখ বুজে ভারী শ্বাস ফেলল। মনে মনে বলল, ফেসবুকের মায়েরে। গালিটা প্রকাশ্যে দিল না। এরা এক প্রকার সামাজিক শক্তি। জয়ের খুব শক্ত ভক্ত, তা বোঝাই যাচ্ছে। জয় মাথা নাড়ল। আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, ওসব বালছাল পোষায় না আমার। ফেসবুকে কী কাম, কি করে ওই ধনবাল দিয়ে? ছেলে দুটো যার পর নাই অবাক হলো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট নেই? নাই। পারলে ফোনে একমাত্র কলিং সিস্টেম ছাড়া আর কিছুই রাখতাম না, কিন্তু ফাংশনভাবে বহুত কিছুই পড়ে আছে, যেসব আমার বালের কামেও লাগে না। যা ভাগত। একে তো ঘুম নেই, তার উপর কিসের যে এক বোঝা চেপে আছে মাথায়। অদ্ভুত এক প্রেশার ফিল হচ্ছে, অস্থির লাগছে সব কিছু। লোকালয় থেকে দূরে যে কোনো এক নির্জন জঙ্গলে অন্ধকারে খানিকক্ষণ বসে কয়েক বোতল অ্যালকোহল গিলে আসতে পারলে ভালো লাগতো। বিষাদ ঘিরে আছে বাড়িতে। গোসল করিয়ে এনে আমজাদ সাহেবের লাশ রাখা হলো। আজ মার্জিয়ার চোখ দুটো ভেজা দেখা গেল। মেয়েটা উদ্ভ্রান্তের মতো বসে সেই শ্বশুরের জন্য অসুস্থ শরীরে চোখের পানি ফেলছে, যাকে সে চিরদিন বিরূপ চোখে দেখে এসেছে। শুধু অভিযোগ ছাড়া কিছুই ছিল না ওই মানুষটার উপর। রাবেয়াকে সামলানো যাচ্ছে না, বারবার দাঁত আটকে যাচ্ছে ওনার। হামজা বসে রইল সোফার উপরে। তার ছেলেরা মৃতদেহ দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। অন্তু আর অন্তিক মূর্তির মতো বসেছিল দুই ভাই বোন। অন্তু দেখল সেই জায়গাটা যেখানে সেদিন তাকে দাঁড় করিয়ে নষ্টা প্রমাণিত করা হলো। সেখানেই আব্বুল্লাসের খাটিয়াটা রাখা হয়েছে। মেঝের উপর বসে দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে থাকলো খাটিয়ার দিকে। তার চোখে মুখে অবিশ্বাস। লোকজন যা ভাবছে তেমন কিছুই না। কি বাজে কথা, তার আব্বু নাকি আর নেই। এও কখনো হয়? লাশ নিয়ে যাওয়ার প্রস্তুতি যখন চলছিল, জয় এলো অন্তুর কাছে। হাঁটু গেড়ে সামনে বসে আস্তে করে বলল, আরমিন চলো, এখন তোমার বাপরে নিয়ে যাবে ওরা, চলো। অন্তুর নিস্তেজ পায়ে উঠে দাঁড়ালো আস্তে করে। জয় তাকে ছোঁয়ার সাহসটা করল না এই অবস্থায়। অন্তু হেঁটে গিয়ে বসলো খাটিয়ার পাশে মাটির উপরে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল আব্বুর মুখের দিকে। চেহারাটা উজ্জ্বল হয়েছে, চোখে সুরমা মেহেদি রঙা দাড়ি ভেজা, ভুর ভুর করে আতর গোলাপ জল কর্পূরের গন্ধ ঢুকছে নাকে। অন্তু ডাকল, আব্বু, আব্বু, ও আব্বু, আব্বু গো। আমজাদ সাহেব কোনো সাড়া দিলেন না। নিষ্ঠুরভাবে চুপটি মেরে ওভাবেই শুয়ে রইলেন। একটু বুঝতে চেষ্টা করলেন না অন্তুর ভেতরে কি হচ্ছে। আব্বু, তুমি কি ভয়ানক স্বার্থপর। সকালে প্রতিদিন ডেকে ডেকে তো ঠিকই আমার ঘুমটা ভাঙিয়ে দিতে। আজ এত যে ডাকছি তুমি উঠছো না, ঠিকই আরামে ঘুমাচ্ছ। এটা কি ঠিক আব্বু? জয়ের ভেতরে কি হচ্ছে? আশ্চর্য এক ধরনের ব্যাপার। সে অন্তুর পেছনেই দাঁড়িয়েছিল।
তার ভেতরে কিছু একটা অদ্ভুত অনুভূতি চলছে। হনহন করে বেরিয়ে গেল গেট দিয়ে। বাড়ি থেকে একটু দূরে গিয়ে একটা চুরুট ধরালো। ছোট বাচ্চার মতো করে চোয়ালটা খাটিয়ার উপর ঠেকিয়ে উদাস বাচ্চার মতো চেয়ে থাকে অন্তু আব্বুর দিকে। আব্বুর ঠোঁট দুটো হাসছে যেন। লোকে দেখলে আরেকবার মেলাতে পারবে অন্তুর সুষ্টি নাকটা আমজাদ সাহেবের কাছে পাওয়া। অন্তুর চোখের কোনা পেরিয়ে নিস্তেজ ঝর্ণার মতো পানিগুলো গড়িয়ে খাটিয়ার উপরে পড়ে। কিন্তু অন্তু স্থির চোখে চেয়ে আছে আব্বুর মুখের দিকে। শেষ দেখা দেখছে সে আব্বুকে। আর কোনোদিন দেখতে পাবে না ওই অভিজাত মুখখানা। আর কোনোদিন গম্ভীর স্বরে অন্তুকে ডেকে পাশে বসাবে না। আর কখনো ধমকে বলবে না, রাতে খেয়ে তারপর ঘুমাবি। অন্তু আস্তে করে ঢলে পড়ে খাটিয়ার উপর থেকে মাটিতে। পড়ে রইল ওভাবেই, তার জন্য অপেক্ষা করার নয়। লোকজন অন্তুর চেতনাহীনতার মাঝেই অন্তুর আব্বুকে অন্তুর কাছ থেকে চিরতরে সরিয়ে নিয়ে গেল। খাটিয়ার এক পাশ হামজা ধরে, অপর পাশ দুটো অন্তুর চাচাতো ভাইয়েরা। আরেকটা অন্তিকের জন্য খালি। অন্তিক বাথরুমে ঢুকেছে, বের হবার নামই নেই। মুখ বিধ্বস্ত, চোখ লাল ফোলা। টুপি পরতে পরতে বেরিয়ে আসে অন্তিক বাথরুম থেকে। খাটিয়ার এক পাশ হামজা ধরেছে, তাতেও কোনো প্রতিক্রিয়া দেখালো না ছেলেটা। আমজাদ সাহেব বলতেন, ছাগল জবাই হবার পর মাংসের সাথে যাই করা হোক, ছাগলের আর কিছুই যায় আসে না। লোকে বলে আজ মরলে কাল দুদিন। আমজাদ সাহেবকে ছাড়া মাঝে দুদিন কেটে গেছে। অন্তুকে স্নায়ুর দুর্বলতা কাটানোর স্যালাইন দেওয়া হয়েছিল। সে 2 দিন প্রায় অবিরাম অচেতন। এর মাঝে খাওয়া দাওয়া নেই। পাগলামি থামাতে বাধ্য হয়ে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আশ্চর্যজনকভাবে শুধু ওষুধ এবং পানির উপর 2 দিন কেটে গেছে। চোখ দুটো বসে গেছে চোখের পাতা ফোলা। ঠোঁটের চামড়া শুকনো, ত্বক ফ্যাকাশে। অন্তুকে দেখে লাগছিল বহুদিন কোনো কবরে বাস করে ফের জীবিত হয়ে উঠে এসেছে। অন্তু 2 দিন পর উঠল সন্ধ্যার পর। প্যারালাইজড রোগীর মতো উদ্দীপনাহীন শরীর। চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকল। কিছুই মনে পড়ছে না। সব মনে পড়ছে, কিন্তু সেসব কেমন যেন জটলা বাঁধা, ঝাপসা। কুণ্ডুলির মতো মস্তিষ্কে জট পাকিয়ে আছে, স্পষ্ট হতে সময় লাগল। আচমকাই শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠে বমি করে ফেলল অন্তু। বমিতে শুধু পিচ্ছিল সর্দি আর কালচে তরল উঠে আসছিল। পুরো শরীরে একরত্তি জোর নেই উঠে বসার মতো। বমি হবার পর আর কোনো জীবিত মানুষের মতো লাগছিল না অন্তুকে। ঘরের সকলে এক পর্যায়ে আতঙ্কিত হয়ে উঠেছিল অন্তুর নির্জীব অবস্থা দেখে। অন্তিক দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে আনল। পালস রেট নেই বলা চলে, কোনো রকম বিট করছিল। অন্তু চোখের মণি ঘুরিয়ে দেখল ডাক্তারকে, আর নজর ফেরালো না। চেয়ে রইল ডাক্তারের দিকে। ডাক্তার সাহেব একের পর এক প্রশ্ন করছিলেন। কেমন লাগছে তোমার? কোনো রকম ভ্রম দেখছো চোখে? কিছু খেয়েছো? দেখো, তুমি শিক্ষিত মেয়ে। পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মাঝে মৃত্যু সবচেয়ে উপরে, যেটা অস্বীকার করার উপায় নেই। এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ, যা বোকামি হচ্ছে। কিছু খেয়ে নাও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু। ডাক্তার সাহেব থামলেন। অন্তু প্রতিক্রিয়াহীন, কোনো রকমের উদ্দীপনা নেই তার চোখে মুখে। বেশ কিছুক্ষণ ওভাবে নিশ্চুপ থেকে হঠাৎই বলল, ডাক্তার কাকা। হ্যাঁ মা। 2 ঘুমের ওষুধ দেবেন আমায়? ডাক্তার অন্তুর মুখে সেই কাতরতা দেখে আঁতকে উঠলেন। অপার্থিব কাকুতি, যেন কোনো মৃত্যুর ডাক। না রে মা, আর না। যে পরিমাণ ঘুমের ইঞ্জেকশন আজ 2 দিন দিয়েছি তোমার শরীরের দীর্ঘস্থায়ী ক্ষতির জন্য যথেষ্ট। এখন তুমি উঠবে, কিছু খাবে। এরপর আমি কিছু ওষুধ দেব, সেগুলো খাবে। সুস্থ হওয়া লাগবে তো তোমার, বুঝেছ তুমি? অন্তু আচমকাই কিছু একটা করল। হুড়মুড়িয়ে উঠে ডাক্তারের পা জড়িয়ে ধরল। ডাক্তার কাকা, দিন না 2 ঘুমের ওষুধ। শুনুন কাকা, আমি চুপচাপ শুয়ে আছি, তার জন্য আপনারা বুঝতে পারছেন না। ওই যে ওই বিছানার ওখানে এসে আব্বুর বসার কথা এখন। আমি অসুস্থ।
আব্বু এসে ওইখানে বসে থাকার কথা, বসছে না। দেখেছেন ডাক্তার কাকা, দিন দুটো ঘুমের ওষুধ কাকা, আমার উপর এইটুকু দয়া করুন। অন্তুকে ছাড়ানো যাচ্ছিল না। ডাক্তার সাহেব দীর্ঘশ্বাস ফেলে অন্তুর ফুপুকে বললেন, ওকে সামলান, ট্রমা নিতে পারছে না মেয়েটা। ওর কেমন চিকিৎসা দিলে কোনো উন্নতি হবে বুঝতেই পারছি না। আমজাদ ভাই যে করলেন মেয়েটার সাথে। ডাক্তার বুঝলেন অন্তু বেশিক্ষণ এই অবস্থায় চেতনা ধরে রাখতে পারবে না। মানসিকভাবে পুরোপুরি ডিস্ট্রয়েড মেয়েটা। অন্তু উঠে বসে পাগলের মতো এদিক ওদিক তাকায় আর শুয়ে পড়ে। শুয়ে ঠিক গলা কাটা মুরগির মতো ছটফট করে। আবার উঠে বসে বুকের মাঝে আঙুল চেপে ধরে মালিশ করে বারবার। হাঁ করে শ্বাস নিয়ে আবার মাথার চুল টেনে ধরে। এদিক ওদিক তাকায়। কাউকে খুঁজছে ওর বিকৃত মস্তিষ্ক। চোখের পানিগুলো আটকে আছে, পড়ছে না। দাঁত চেপে বুক চেপে ধরে। আবার নিঃশব্দে ডুকরে উঠে মাথা নিচু করে নিঃশব্দে আর্তনাদ করে। মাথা তুলে বলে, ডাক্তার কাকা, আমায় ঘুম পাড়িয়ে দিন, আমায় ঘুম পাড়ানোর ওষুধ দিন, আমায় দুটো ঘুমের ওষুধ দিন। আপনার কাছে অনুরোধ করছি কাকা, হাত জোর করে অন্তু। ডাক্তার চেয়ার থেকে নেমে অন্তুর সামনে বসে মাথায় হাত রাখেন। আমজাদ ভাই কি করলেন বুঝতে পারছি না। এই পাগলিকে রেখে খোদা তাকে টান দিলেন কেন? ধৈর্য ধরো তুমি আম্মা। অন্তু অনেকক্ষণ ওরকম চামড়া ছিলা পশুর মতো তোপড়ে তোপড়ে একসময় ক্লান্ত হয়ে পড়ে। আস্তে করে মেঝে ঘেঁষে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বসে। সামনের দেয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে। আজ 29 নভেম্বর 2014। তার বিয়ে হয়েছে 26 নভেম্বর 2014। অন্তু অপার্থিব দৃষ্টি মেলে তাকিয়ে রইল দিনপঞ্জিকার দিকে। ডাক্তার সাহেব বিস্মিত দৃষ্টিতে দেখলেন অন্তুকে। তিনি যা বুঝলেন তা ভয়ানক। অন্তু নিজের একাধিক সত্তার উপর চমৎকার নিয়ন্ত্রণ করে বসেছে। এমন নয় যে সে যখন সত্তা হারাচ্ছে তখন অন্য সত্তাকে ভুলে যাচ্ছে। মাইন্ড কন্ট্রোল করতে পারছে মেয়েটা। ভয়ানক এক মানসিক রোগ। সে নিজেই নিজের ভয়াবহতা বুঝতে পারছে, আবার ভয়াবহতার উপর কাবুও রয়েছে। অর্থাৎ তার নিজ নিয়ন্ত্রিত একাধিক মানসিকতা তার ভেতরে জায়গা পেয়েছে। অন্তু চট করে নিজেকে শান্ত করে তুলেছে। এখন দেখে মনে হচ্ছে কিছু ভাবছে। চুপচাপ হাঁটুতে থুতুনি ঠেকিয়ে মেঝের দিকে চেয়ে আছে। হাঁটুসহ পুরো শরীর দুলছে রকিং চেয়ারের মতো। তার খুব ঘুম পাচ্ছে, ঘোর লেগে আসছে। ক্ষুধা লাগেনি, তবে অল্প পানি পিপাসা পেয়েছিল। ডাক্তার চলে গেলেন। ঘর ফাঁকা হয়ে এলো। অন্তু টের পেল আব্বু এসে পাশে বসেছে। অন্তু হেসে জিজ্ঞেস করে, কেমন আছো স্বার্থপর আব্বু? আমজাদ সাহেব মৃদু হাসলেন। আমি ভালো আছি, তোকেও তো ভালো থাকতে হবে। কিছু খাসনি কেন? মৃদু ধমক দিলেন আমজাদ সাহেব। অন্তু ফুপুকে ডেকে বলে, আমার জন্য খাবার নিয়ে আসুন তো, আর পানি আনবেন বেশি করে, গলা শুকিয়ে আসছে খুব। আব্বুর উদ্দেশ্যে হাসল। এবার খুশি তো? আমজাদ সাহেব জবাব দেন না, চুপচাপ বসে থাকেন অন্তুর পাশে। অন্তু গপাগপ খেলো অনেকটা খাবার। বমি হবে বোঝা যাচ্ছে, তবুও খেলো। খেতে খেতে জিজ্ঞেস করলো আব্বুকে, আমি কি পাগল হয়ে গেছি আব্বু? আমজাদ সাহেব মাথা নাড়েন। ওহো, তুই কুটিল হয়ে গেছিস। আর এই কুটিলতা তোকে অনেক কিছু দেবে, বুঝলি অন্তু? গন্তব্যে পৌঁছাতে অত স্বাভাবিক আর সরল থাকা নয়, বরং নিগুড়, পাগল আর জটিল হতে হয়। প্রথম কথাটা আব্বুর মতো লাগলো না। আব্বু এরকম কথা বলতো না। অন্তু বলে এমন কথা, তবে শেষের কথাটা আব্বুর হতে পারে। অন্তু খাবারের লোকমা মুখে তুলে আব্বুর দিকে তাকায়। আব্বু বসে আছে তার পাশেই দেয়াল ঘেঁষে। অন্তু টের পায় তার আর যন্ত্রণা হচ্ছে না বুকে, একটুও কষ্ট লাগছে না। একদম স্বাভাবিক সুখী লাগছে নিজেকে। হ্যাঁ, অবশ্য একটু অস্বাভাবিক লাগছে সবটা। চারপাশটা মোটেই স্বাভাবিক নয়, অদ্ভুত।